সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই বিদ্যাকোষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি কবিতা সোনার তরী, এই কবিতাটির বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটি লাইনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহকারেই আলোচনা হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। প্রথমত আমাদেরকে কবি পরিচিতিটি পড়তে হবে। সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা রবীন্দ্রনাথ এই বানানটি ভালোভাবে দেখে নিবে। অনেক ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে বানান শুদ্ধিকরণ অথবা এমসিকিউ অথবা সৃজনশীলের ক নম্বরে এসে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, এখানে বয় হর্ষি না দীর্ঘি হচ্ছে, এখানে দন্ত নয়ে দয়ে রফেলা, এইগুলি ভালোভাবে মনে রাখবে। এখানে নাতে মূর্ধন্য একার না দন্ত নয় আকার, এগুলি ভালোভাবে দেখে রাখবে। এবং ঠাকুর বানানে চন্দ্রবিন্দু আছে কি না এটিও দেখবে। এগুলি অনেক কনফিউজ সৃষ্টি করে। তো চলো আমরা কবি পরিচিতিটি দেখি। তোমরা এখানে কবি পরিচিতি যেটি রয়েছে এটি একবার রিডিং করে নিবে, তাহলেই হবে। আমি এখান থেকে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলি আসতে পারে সেগুলি তোমাদেরকে দাগাই দিচ্ছি। সেগুলির মধ্যে দেখো, এখানে খেয়াল করো। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দে 7ই মে ভারতের কলকাতায়। এখন এখানে লক্ষ্য করো, তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ নামে পরিচিত। তাহলে এখানে রবীন্দ্র যুগ এটি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা এখানে লক্ষ্য করো, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের স্থাপনিক ও প্রতিষ্ঠাতা। অর্থাৎ বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে ভারতে, সেখানকার হচ্ছে তিনি প্রতিষ্ঠাতা। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এখানে আরও একটি জিনিস দেখো, মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। এখান থেকে এই লাইনটি থেকে কয়েকটি প্রশ্ন এমসিকিউয়ে আসতে পারে। আমি বলি, দেখো, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্য রচনা করেন? 15 বছর। অথবা কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সর্বপ্রথম প্রকাশিত হয়? 15 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম প্রকাশিত কাব্যটির নাম কি? বনফুল। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন লক্ষ্য করো, গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্য কবিতার সমন্বয়ে অনুদিত সং অফরিংস এই গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান সাহিত্যে। তাহলে কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? সং অফ রিংস। কত সালে? 1913 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে। এবং সর্বপ্রথম এশীয়দের মধ্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এখানে তোমরা লক্ষ্য করো, তিনি যে সকল রচনা করেছেন তার মধ্যে আছে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুঞ্জ, জন্মদিনে, শেষ লেখা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তাহলে এগুলি হচ্ছে তার কাব্যগ্রন্থ। মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুঞ্জ, জন্মদিনে, শেষ লেখা, এগুলি হচ্ছে তার কাব্যগ্রন্থ। এবং কাব্যনাট্যের মধ্যে রয়েছে বিসর্জন ও চিত্রাঙ্গা। এই চিত্রাঙ্গা এইটি মনে রাখবে, এইগুলি এমসিকিউতে আসে, বিশেষ করে অ্যাডমিশনে। কাহিনী কবিতার সংকলন, অর্থাৎ তিনি কাহিনী কবিতা লিখছেন, সেই সংকলন হচ্ছে কথা ও কাহিনী, তার ভিন্ন সালের রচনা। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেলপ্রাপ্ত কবি। তিনি 1941 সালে 7ই আগস্ট তার জীবনাবসান ঘটে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন। তো কবি পরিচিতি থেকে আমি যে লাইনগুলি দাগিয়ে দিলাম এগুলি তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে, মনে রাখবে এবং এক চোখ রিডিং করে নেবে। তাহলেই এখান থেকে যে ধরনের এমসিকিউ আসুক না কেন তোমরা সহজে উত্তর করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মূল কবিতায় প্রবেশ করি।
গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। এখানে এই গগন এই শব্দটির অর্থ হচ্ছে আকাশ। গরজ এই শব্দটির অর্থ গর্জন করা বা প্রচণ্ড আওয়াজ করা। ঘন বর্ষা অর্থাৎ প্রবল বৃষ্টি অর্থাৎ বর্ষাকাল। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। অর্থাৎ এখানে কূলে একা বসে আছে অর্থাৎ কে বসে আছে? কৃষক। কূলে একা বসে আছে, নাহি ভরসা অর্থাৎ কৃষক একটি নদীর কূল সেখানে বসে আছেন হতাশাগ্রস্ত হয়ে, অর্থাৎ কোনো ভরসা নেই। আকাশে মেঘ উঠেছে, চারিদিকে মেঘ ডাকছে, বর্ষাকাল, এবং কূলে বসে আছেন হতাশাগ্রস্ত আশাহীন একজন কৃষক। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর বর্ষা, কাটিতে কাটিতে ধান, এলো বর্ষা। রাশি রাশি ভাড়া ভাড়া অর্থাৎ রাশি রাশি বলতে অনেক অনেক অনেক, ভাড়া ভাড়া, ভাড়া হচ্ছে ধান রাখার পাত্র। রাশি রাশি ভাড়া ভাড়া অর্থাৎ অনেক অনেক, ভাড়া ভাড়া অর্থাৎ অনেক পাত্রে ধান কাটা হলো সারা, ধান কেটে রাখা হলো। সারা অর্থ সম্পন্ন হওয়া, অর্থাৎ অনেক পাত্রে অনেক অনেক ধান কেটে রাখা হলো। ভরা নদী ক্ষুরধারা, খর বর্ষা অর্থাৎ কবি অর্থাৎ কৃষক যে ধান ক্ষেতটিতে রয়েছেন, যার চারিদিকে নদী রয়েছে এবং ওই নদীটির ঢেউগুলি খুঁড়ির মতো, বর্ষার মতো ধারালো এবং অত্যন্ত বেগে প্রবাহিত হচ্ছে। কাটিতে কাটিতে ধান, এলো বর্ষা অর্থাৎ ধান কাটতে কাটতে বর্ষা অর্থাৎ বৃষ্টি এসে পড়ল। এগুলি হচ্ছে এই কয়টি লাইনের আক্ষরিক অর্থ, অর্থাৎ আমরা এই প্রত্যেকটি লাইন পড়ে যে অর্থটি বুঝতে পারছি সেটিকে বলা হলো আক্ষরিক অর্থ। কিন্তু এই আক্ষরিক অর্থগুলির পেছনে কিছু ভাবার্থ বা রূপক অর্থ লুকিয়ে রয়েছে। রূপক অর্থ এখানে কি বলছে সেটি তোমরা এখানে লক্ষ্য করো। সেটি হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে অনেক কিছু লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, কবিতা লিখেছেন। এখন তার জীবনের প্রায় শেষ সময় চলে এসেছে। তিনি এখন অনুভব করছেন যে তার এত কষ্ট করে লেখা সাহিত্যকর্ম সংরক্ষণ করা উচিত। তিনি চান এগুলি যেন সময়ের সাথে সাথে হারিয়ে না যায়। এই কয়টি লাইন দ্বারা রূপক অর্থে অর্থাৎ ভাবার্থ এগুলি। এখানে দেখো, লক্ষ্য করো, কাটিতে কাটিতে ধান, এলো বর্ষা। এই লাইনটি দ্বারা বোঝাচ্ছে যে কাটিতে কাটিতে ধান, এখানে ধান মানে রূপক অর্থে ধান মানে কবির লেখা সাহিত্য রচনা, কবি, গান, গল্প, ছোট গল্প, কাব্য, উপন্যাস ইত্যাদি। ধান এইটির রূপক অর্থ এগুলি। কাটিতে কাটিতে ধান অর্থাৎ কাটা কাটিয়ে এটির অর্থ রূপক অর্থে লিখতে লিখতে, লিখতে লিখতে সাহিত্য কর্ম যেগুলি করেছেন সেগুলো লিখতে লিখতে এলো বর্ষা, অর্থাৎ বর্ষাকাল যেমন চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, ঠিক তেমনই এই সকল সাহিত্যকর্ম লিখতে লিখতে কবির জীবনের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। একদম অন্ধকারচ্ছন্ন বর্ষাকালে যেমন চারিদিকে অন্ধকার নেমে আসে, ঠিক তেমনই কবির জীবনে অন্ধকার তথা মৃত্যুর দিকে তিনি ঢলে পড়ছেন। তার জীবনাবসান ঘটার সম্ভাবনা দ্বিগুণ বেগে বেড়ে যাচ্ছে। এখানে এটি বোঝানো হচ্ছে ভরা নদী ক্ষুরধারা, খর বর্ষা অর্থাৎ নদীর বেগ ধারালো খুঁয়ের মতো যেমন বয়ে চলে, ঠিক তেমনই সময়ও সেই খুঁয়ের মতো একবারে সম্পূর্ণ বেগ নিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কবির জীবনের শেষ দিন খুবই কাছাকাছি চলে আসছে এই লাইনগুলি দ্বারা, এটি বোঝানো হচ্ছে। এখন তোমরা পরবর্তীতে লক্ষ্য করো বন্ধুরা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। অর্থাৎ
এক টুকরো ছোট ক্ষেত অর্থাৎ একটু সামান্য ক্ষেত বা মাঠ যেখানে ধান চাষ করছেন কৃষক। আমি এখানে বলি, এখানে কৃষক যিনি, সে হচ্ছে রূপক অর্থে আমাদের কবি। তাহলে ধান খেতে কবি, কৃষক ধান চাষ করছেন একখানি ছোট ক্ষেত আমি একেলা। অর্থাৎ এখানে ক্ষেত বলতে কৃষক অর্থাৎ কবির সারা জীবনকে বোঝানো হয়েছে। কেননা পৃথিবী তো 2 দিনের, ছোট ক্ষেত, ছোট এই 2 দিনের পৃথিবীতে কবি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। অর্থাৎ নদীর চারিদিকে বাঁকা জল, অর্থাৎ নদীর চারিদিকে প্রচুর পরিমাণ ঢেউয়ে এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে ক্ষেতটিকে ভাসিয়ে নিয়ে যাবে, প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে। একইভাবে একখানি ছোট ক্ষেত আমি একেলা, রূপক অর্থে কবির জীবন ছোট, 2 দিনের পৃথিবী সবাই বলি। এখানে কবি তার যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন সেটি বোঝানো হচ্ছে, যে কবির জীবনে প্রতিকূল পরিবেশ অর্থাৎ তার যে শেষ জীবন, অর্থাৎ তিনি যে মৃত্যুর দিকে ঢলে পড়ছেন সেটি এখানে বোঝাচ্ছে। তিনি হতাশাগ্রস্ত হয়ে এটিই বলছেন। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, অর্থাৎ প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে, তার জীবনাবসান ঘটার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। বাঁকা জল এই শব্দটি হচ্ছে তোমাদের এখানে কিসের প্রতীক? বাঁকা জল এই শব্দটি হচ্ছে প্রতিকূলতা, মহাকালের প্রতীক। এখানে এটি তোমরা মনে রাখবে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপরে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই লাইনগুলি দ্বারা কি বোঝাচ্ছেন কবি সেটি তোমরা এখানে লক্ষ্য করো। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, অর্থাৎ পরপার বলতে এখানে মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালকেই ইঙ্গিত করা হয়েছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, অর্থাৎ কবি যে পারে রয়েছেন সে পার থেকে তিনি পরপারে অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে জীবনটি কেমন হতে পারে সেটি চিন্তা করছেন। তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, অর্থাৎ একটি পার থেকে অপর পারে সকালে গ্রামগুলি যেমন মেঘে থাকা কালোময় ঝাপসা লাগে, ঠিক তেমনই যেন কবি সেই অতীত দিনের কথাই ভেসে উঠছে বারবার। প্রভাত বেলা মানে কবি যে দিনগুলি অতিবাহিত করে এসেছেন, যে কালগুলি তিনি অতিবাহিত করেছেন, প্রভাত বেলা অর্থাৎ তার ছোটবেলা, কিশোর, কৈশোর বলো, যৌবন, এই কালগুলি তিনি অতিবাহিত করে এসেছেন, সেগুলি তার চোখের সামনে ভেসে উঠছে। ঠিক সকালে গ্রামগুলি মেঘাচ্ছন্ন হয়ে যেমন কালো একটি আবরণ দেখে ঝাপসা দেখায়, ঠিক তেমনভাবে অর্থাৎ তিনি মৃত্যুর দিকে অতিবাহিত হচ্ছে, তার মধ্যে হতাশাগ্রস্ততা কাজ করছে, তিনি একাকিত্ব অনুভব করছেন। এখানে এটি বোঝানো হয়েছে। এপারেতে ছোট ক্ষেত, এটির অর্থ হচ্ছে পৃথিবী 2 দিনের ভাই, জীবনও 2 দিনের, অর্থাৎ কবির জীবন, আমাদের জীবন, সকলের জীবনে খুবই কম। আমি একেলা, অর্থাৎ কবি তার নিঃসঙ্গতা অনুভব করছেন, জীবনের শেষ পর্যায়ের দিকে তিনি চলে যাচ্ছেন। এর পরবর্তীতে তোমরা লক্ষ্য করো। আচ্ছা, এর পরবর্তীতে যাওয়ার পূর্বে যে এই লাইনগুলি দ্বারা আমরা কি বুঝছি ভাবগত বা রূপক অর্থে, সেটি আমি আরও একবার তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা সেটি লক্ষ্য করো। এখানে দেখো এই লাইন যেটি আমি বললাম, এই যে এই কয়টি লাইন দ্বারা এখানে বোঝানো হচ্ছে পৃথিবীতে সবাই একাই আসে আবার একাই চলে যায়, অর্থাৎ সকলকে একাই আসতে হয়, একাই যেতে হয়। সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলেছে যে এই সময়ের অতল গহ্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কিনা। তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া মেঘে ঢাকার মতো অনেক সুন্দর, এবং প্রভাত বেলা বলতে এখানে কবি তার কৈশোর, যৌবন যেগুলি ফেলে এসেছেন সেই অতিবাহিত কালের কথাই মনে করছেন। তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা মনে করছেন, যেটি আমি পূর্বেই বললাম, একাকিত্ব, হতাশাগ্রস্ত। এরপরে তোমরা লক্ষ্য করো, গান গেয়ে তরিবে কে আসে পারে, গান গেয়ে তরিবে কে
আসে পারে। এখানে যে পারে কবি আছেন সেই পারে কে আসছে পারে? মাঝি। দেখে যেন মনে হয় চিনি ও হারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি ও হারে, গান গেয়ে তুরিবে কে আসে পারে। অর্থাৎ একজন মাঝি গান গাইতে গাইতে নৌকা বেয়ে, তরি শব্দের অর্থ নৌকা, নৌকা বেয়ে আসছেন। তিনি মাঝি যিনি, তাকে কবি অর্থাৎ কৃষকের চেনা চেনা মনে হচ্ছে। তিনি কোনো দিকে না তাকিয়ে তার যে কাজ, সে কাজের দিকে লক্ষ্য করে মাঝির কথা বলা হচ্ছে। তিনি তার আপন বেগে চলে যাচ্ছেন, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ও হারে। অর্থাৎ এখানে আমাদের রূপকথ্য হচ্ছে কবির কল্পনায় সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে এবং সেই মাঝি, এখানে মাঝি বলতে প্রবহমান সময় বা মহাকাল, তাকে চিনে ফেলেছেন কবি। সেই মাঝি শুধু বেয়ে চলেছে, কোনো দিকে তাকায় না, নিরুপায় ঢেউর মতো সময় শুধু স্মৃতি রেখে যায়, কখনো পিছে ফিরে তাকায় না। অর্থাৎ মাঝি বা মহাকাল তার আপন বেগেই চলে যায়। কোনো ব্যক্তির হতাশা, একাকিত্ব, দুঃখ, কষ্ট, মৃত্যু, জন্ম, সময়ের এর সকল কিছু ধার ধারে না। সময় ঠিক তার নিজের নিয়মেই গতিশীল। সেজন্য এখানে বলা হয়েছে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। অর্থাৎ নৌকা যেমন তার আপন গতিতে চলে যাচ্ছে, ঢেউগুলি পেরিয়ে চারিদিকে ঢেউ ফেলে পানি তছনছ করে চলে যাচ্ছে, কোনো দিকে চাচ্ছে না, ঠিক তেমনিভাবে সময়ও আমাদের অতিবাহিত হয়ে যায় এই ঢেউয়ে নৌকার মতোই। সকল কিছুকে পিছনে ঠেলে আপন বেগে চলে যায়, সময় কখনোই থেমে থাকে না। ওই যে একটি প্রবাদ আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। আচ্ছা, পরবর্তীতে লক্ষ্য করো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। ওগো বলতে এখানে কৃষক মাঝিকে বলছেন, ওগো তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক শব্দের অর্থ একবার, বারেক শব্দের অর্থ একবার, একবার কুলেতে এসে, অর্থাৎ পাড়ে এসে, তরি মানে নৌকা, এখানে ভিড়াও মানে এখানে নৌকা নিয়ে আসো বা এখানে নৌকাটি রাখো। অর্থাৎ এখানে বলছে যে তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে, একবার তোমার নৌকাটি আমার এই ক্ষেতের কোলে অর্থাৎ পাড়ে এনে একটি রাখো না। যেও যেথা যেতে চাও, অর্থাৎ কৃষক বলছে যেখানে ইচ্ছে সেখানে যাও, যারে খুশি তারে দাও, যাকে ইচ্ছে তাকে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ আমার যে ধানগুলি আমি কেটেছি এগুলি তুমি তোমার নৌকায় তুলে নাও, মাঝিকে বলছে নৌকায় তুলে নাও, এবং তুমি যেখানে চাও যারে ইচ্ছে তারে তুমি এগুলি বিলিয়ে দাও, শুধু তুমি আমার এই সোনা ধানগুলি তোমার নৌকায় নিয়ে যাও, যাতে বর্ষায় এগুলি নষ্ট না হয়ে যায়। এখানে এটি হচ্ছে আমাদের আক্ষরিক অর্থ, অর্থাৎ কবিতাটি পড়ে আমরা যেটি বুঝতে পারলাম, কিন্তু এই কয়টি লাইনের একটি রূপক অর্থ রয়েছে এবং সেই রূপক অর্থটি হচ্ছে, এখানে মাঝিকে তো সময় বা মহাকালের প্রতি বলা হয়েছে। তো এখানে কবি মাঝি অর্থাৎ সময় বা মহাকালকে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাওয়া হচ্ছে এবং অনুরোধ করছেন যেন একবারের জন্য হলেও কবি তীরে এসে নৌকা একটুখানি থামায়, এবং কবি মাঝিকে বা সময় অর্থাৎ মহাকালকে বলছেন যে তোমার যেখানে খুশি যাকে খুশি তুমি সোনার ধান অর্থাৎ সাহিত্যকর্মগুলি নিয়ে যাও এবং যার ইচ্ছে তারে তুমি সেগুলি দিয়ে দাও। কেননা কবি হতাশাগ্রস্ত ও চিন্তিত যে তিনি এত সকল কিছু সাহিত্যকর্ম করলেন, এগুলি তিনি মারা যাওয়া অর্থাৎ তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে কি এগুলি বিলীন হয়ে যেতে পারে, সেই উপলব্ধিটি কবির ভিতরে আসে এবং তিনি মাঝি তথা সময় বা প্রবহমান যে নদীতে নৌকা আসছে সেই নৌকায় তার সাহিত্যকর্ম অর্থাৎ সোনার ধানরূপী সাহিত্যকর্মগুলি সে সময়ের সাথেই তিনি
দিয়ে দিতে চাচ্ছেন। কেননা শিল্প স্রষ্টা তার সৃষ্টি তৈরি করে, কিন্তু শিল্প স্রষ্টা অর্থাৎ যিনি কবিতা সাহিত্য তার শিল্প তৈরি করেন তিনি চিরকাল অমর নয়, কিন্তু শিল্প স্রষ্টার সৃষ্টি যে সকল জিনিস থাকে সেগুলি অমর থাকে, এবং শিল্প স্রষ্টা তার সৃষ্টির মাধ্যম দিয়েই অমর থাকে। এই চিন্তাটি উপলব্ধি করেই রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবি, কৃষকরূপী কবি তার সাহিত্যকর্মগুলিকে সময়ে প্রবাহমান যে নৌকা, সেই নৌকার মাঝিকে দিয়ে দিচ্ছেন যে তুমি এগুলি নিয়ে যাও কোথায়, বিদেশে। এখানে বিদেশ বলতে চিরায়ত তোমাদের ওই চিরায়ত শিল্প জগৎ এটিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের ভবিষ্যতে সময় অতিবাহিত হইলে ভবিষ্যতের যে সকল পাঠক পাঠিকা, ভবিষ্যৎ প্রজন্মের যারা রয়েছে, যারা এগুলি পড়বে দেখবে, সেগুলির জন্য সময়ের হাতে তার সাহিত্যকর্মগুলি তুলে দিচ্ছে যে তুমি এগুলো নিয়ে যাও, কেননা সময়ের কাছে দিলে এগুলি পরবর্তীতে পৌঁছে যাবে। এটি কবি কল্পনা করে বলছেন। সেজন্য এখানে বলছে যে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ কুলেতে এসে আমার যে সাহিত্যকর্মগুলি রয়েছে সেগুলি তোমার নৌকায় তুলে নাও এবং তুমি যারে ইচ্ছে তারে দাও। কবি এটি এখানে বোঝাতে চেয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে তোমরা লক্ষ্য করো, যত চাও তত লও তরণী পরে, অর্থাৎ তোমার এই ধানগুলি যত ইচ্ছে তত নাও নৌকার উপরে একে একে। ধান বলতে এখানে সোনার ধান বলতে সাহিত্যকর্ম অর্থাৎ সময়কে বা মাঝিকে কবি বলছেন, কৃষকরূপী কবি বলছেন যে তোমার এই আমার সাহিত্যকর্ম যত ইচ্ছে তত নাও এক এক করে তোমার নৌকায়, আর আছে আর নাই দিয়েছি ভরে। এখন মাঝি বা সময় বা মহাকাল কবি অর্থাৎ কৃষককে প্রশ্ন করছেন, আর কি তোমার সোনার ধান আছে, অর্থাৎ ফসল রূপী সাহিত্যকর্মগুলিকে আর আছে? কবি বলছেন, কৃষক বলছেন না, নাই, সকল কিছুই অর্থাৎ যা সাহিত্যকর্ম করেছিলাম এগুলি সবই তোমার এই তরিতে অর্থাৎ নৌকায়, সময়ের যে প্রবহমান নৌকা সে নৌকায় তুলে দিয়েছি। এখন বলছে দেখো, এতকাল নদী কূলে যাহা লই সিনু ভোলে সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এখন কৃষক বলছে যে এতকাল ধরে আমি যে ধান ফসল চাষ করলাম সেগুলি থরে বিথরে অর্থাৎ স্তরে স্তরে, থরে বিথর মানে স্তরে স্তরে একে একে তোমার নৌকায় সব আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, এখন নৌকায় তুমি আমাকে একটু নেও না। কবি করুণা করছে, অর্থাৎ নৌকায় উঠতে যাচ্ছেন, করুণা করে বলছেন। এটা তো আক্ষরিক অর্থ। এর রূপক অর্থ হচ্ছে এতকাল নদীকূলে যাহা লইছিনু ভুল, অর্থাৎ কবির সারা জীবনে যে সকল সাহিত্যকর্ম করেছেন সে সকল কিছু তিনি সময়ের মাঝির হাতে থরে বিথরে স্তরে স্তরে তার সাহিত্যকর্ম, উপন্যাস, কবিতা, নাটক এগুলি তুলে দিলেন, যাতে এগুলি বিলীন না হয়ে যায়, মহাকালের অতল গহ্বরে যাতে এগুলো বিলীন না হয়, সেজন্যই কবি এই কাজটি করলেন। এবং অবশেষে তিনি বলছেন, আমার সাহিত্যকর্ম, আমার উপন্যাস সবই তো নিলে, আমার উপর একটু করুণা করো, করুণা করে আমাকে একটু ঠাঁই দাও না। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ কৃষক তথা কবি যখন তার সোনার তরিতে ঠাঁই চাচ্ছেন, উঠতে চাচ্ছেন, তখন মাঝিরূপী প্রবাহমান সময় বলছে, ঠাঁই নেই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ এই নৌকায় আর তোমার স্থান হবে না, তোমার সাহিত্যকর্মে এগুলি ভরে গিয়েছে, সোনার তরি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই লাইন দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে শিল্প স্রষ্টা যে সাহিত্যকর্ম বা সৃষ্টিকর্ম করে সেগুলি অমর এবং সেগুলি সময়ের সাথে প্রবাহিত হয়, কিন্তু
সৃষ্টি যিনি করেন, যিনি বিভিন্ন সাহিত্য, নাটক, উপন্যাস লিখেন, সেই শিল্পস্রষ্টা কখনোই অমর নয়। তিনি অমর হন এই সকল শিল্পকর্মের মাধ্যমেই। সেজন্য এখানে বলেছে যে তোমার সাহিত্যকর্মগুলি সময়ে এই নৌকোয় ঠাঁই পেলেও তুমি কখনোই পাবে না। অর্থাৎ এখানে বলছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। অর্থাৎ একজন সৃষ্টি, অর্থাৎ যিনি সাহিত্যকর্ম করেন বা কিছু তৈরি করেন, সেই শিল্পস্রষ্টা নিজে অমর নন। অর্থাৎ এখানে যদি আমি তোমাদেরকে এই কয়টি লাইনের অর্থ একবারে সংক্ষেপে বলি, তাহলে এখানে দাঁড়াবে যে ব্যক্তিসত্তা অমর নয়, কিন্তু কবি ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি কবি যে সাহিত্যকর্মগুলি করেছেন সেগুলি অমর, সেগুলি চিরকাল থেকে যাবে সময়ে, এবং কবি যিনি এগুলি রচনা করেছেন তাকে শিকার হতে হবে মহাকালের সেই ভয়ানক একটি দিকের সাথে। অর্থাৎ তিনি কখনোই অমর হবেন না, তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, তিনি মৃত্যুবরণ করবেন। তো এটি ছিল মূলত এই কবিতাটির প্রত্যেকটি লাইনের পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এই সোনার তরী কবিতাটি যে এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম, এই সোনার তরী কবিতাটির সারসংক্ষেপ বলবো অতি ছোট করে, যাতে তোমাদের এই কবিতাটি বুঝতে আরও সুবিধা হয়। তাহলে তোমরা এই কবিতাটির সারসংক্ষেপ এখানে লক্ষ্য করো, আমি সুন্দরভাবে তোমাদের বলছি। মনোযোগ দিয়ে আমার কথাগুলি তোমরা কান পেতে শুনবে, তাহলে কবিতাটি বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে সহজ ভাষায় যদি এই কবিতাটির মূল কথাগুলি বলি, তাহলে প্রথমত শোনো, সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। এখানে সোনার তরী বলতে আক্ষরিক অর্থে সোনা দ্বারা তৈরি এরকম কোনো নৌকাকে বোঝানো হয়েছে। সচরাচর সোনার তরী মানে তো তরী মানে নৌকা, সোনার তৈরি নৌকা, এরকমই তো বুঝবা। এটি এখানে বলা হয়েছে, এবং এই যে আমরা সোনার তরী বলতে সোনার একটি নৌকা এই অর্থে বুঝছি, এটিকে বলা হয় আক্ষরিক অর্থ। কিন্তু অন্যদিকে সোনা যেমন অনেক মূল্যবান, ঠিক তেমনই এই তরী বা নৌকাকে মূল্যবান কিছুর সাথে তুলনা করা হয়েছে। যে তুলনা করা হয়েছে যেটির সাথে, সেটি হবে আমাদের রূপক অর্থ বা ভাবগত দিক। এবং এই ভাবগত অর্থ হচ্ছে সোনার তরী বলতে এখানে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। এই কবিতার সাধারণ অর্থ হচ্ছে একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেছেন, এখন সেই ফসল নিয়ে একটি নদীর তীরে মাঝির জন্য অপেক্ষা করছেন, তিনি যাতে পাড়ে নিয়ে যেতে পারেন। মাঝি চলে আসলে কৃষক তার ফসলগুলি নৌকাতে ওঠানোর পর নিজে যখন উঠতে চাইলেন, তখন দেখলেন যে নৌকাতে আর বিন্দুমাত্র জায়গা নেই। তবে এই সব ঘটনার ভাবার্থ অর্থাৎ রূপক অর্থ হচ্ছে, এখানে কৃষক হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ফসল বলতে কবির সারা জীবন ধরে যে গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি লিখেছেন, এগুলিকে বোঝানো হয়েছে। কবি জীবনের শেষ সময়ে এসে যখন বুঝতে পেরেছিলেন যে তার জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় তিনি পরপারে যেতে পারেন, অর্থাৎ মৃত্যুবরণ করতে পারেন, তখন তিনি ভাবতে শুরু করলেন যে আমি তো চলে যাব, কিন্তু আমি এতদিন ধরে যে সাহিত্যকর্মগুলি করেছি তা কি পরবর্তী প্রজন্মে বেঁচে থাকবে? আমার এই সাহিত্যকর্ম সময়ের সাথে সাথে হারিয়ে যাবে না তো? এজন্য এই কবিতায় কবি তার মনের আশা ব্যক্ত করেছেন যেন তার সাহিত্যকর্মগুলি বেঁচে থাকে, এবং তিনিও যেন মৃত্যুর পরে পাঠকের মনে বেঁচে থাকতে পারেন। ওই যে বিদেশ পাঠক শ্রেণী বোঝানো হয়েছে। আশা করি কবিতাটির মূল ভাব তোমরা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোনার তরী কবিতাটির মূল ভাব সহ তোমাদেরকে প্রত্যেকটি লাইনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া হলো। তো আশা করি তোমরা এই কবিতাটি থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, প্রত্যেকটি প্রশ্ন সেটি MCQ হোক কিংবা সৃজনশীলের CQ হোক, তোমরা লিখতে পারবে। তো আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই। পরবর্তীতে তোমাদের বাংলা প্রথম পত্রে অন্য কোনো টপিকস
কবিতা অথবা গদ্য নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো পরবর্তী ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।